আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের ইংরেজি যে বিষয়গুলো সবথেকে জরুরি, যে বিষয়গুলো মানে খুবই বেশি পরীক্ষাতে আসে, তার ভিতর থেকে আমি আপনাদেরকে প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস নিয়ে নিব বা আপনাদের জন্য আমি ক্লাস নিয়ে সামনে আসবো এবং এই ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত, আপনারা সবাই এগুলো দেখতে পারবেন। তো তারই ধারাবাহিকতায় আজকে ইংরেজি যে ক্লাস 2 যেটা অর্থাৎ যেটা আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফ্রম ভার্ব দিয়ে শুরু করেছিলাম, তার ক্লাস 2 যেটা অর্থাৎ আগে আমি নিয়েছি এবং তারপর থেকে আমি আজকে এটা শুরু করতে যাচ্ছি। তো আপনারা যারা আমার ভিডিওটা আগে পরে দেখেছেন তারা যারা বুঝতে পারবে তাদের জন্য সহজ হবে। তো যে পর্যন্ত গিয়েছিলাম তারপর থেকে আমি শুরু করতেছি। তো এবার দেখেন আমি সম্ভবত ওখানে রুল নাম্বার 3 পর্যন্ত গিয়েছিলাম, যদি ভুল না বলি। আমার যদি ভুল হয় আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি রুল 4-এ যাচ্ছি, তাহলে একটু খেয়াল করেন। রুল 4 হচ্ছে কিছু শব্দ আছে যে শব্দগুলা যদি একা বসে তাহলে সেগুলো হয় হচ্ছে প্লুরাল, কিন্তু যদি তারা এ পেয়ার অফের পরে বসে তাহলে তারা সিঙ্গুলার হিসেবে কাজ করে। শব্দগুলা কি কি একটু খেয়াল করেন। অনেক আছে বাট আমি কিছু যেগুলো বেশি আসে সেগুলো দেখাচ্ছি। তার মধ্যে একটা আছে, দেখেন, প্যান্টস, তারপরে আছে ধরেন শর্টস, তারপরে ধরেন আছে সিসর্স। বুঝতে পেরেছেন? এই যে শব্দগুলা, এই যে তিনটা শব্দ যদি কখনো দেখেন বসছে, তাহলে এরা যদি একা বসে তাহলে তারা প্লুরাল ফর্মে বসবে, অর্থাৎ ভার্ব তাদের প্লুরাল হবে এরপরে। আর যদি পেয়ার অফের পরে বসে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন দেখেন, আমি যদি এরকম বলি, দেখেন পেয়ার অফটা দিয়ে একটু দেখেন, আ পেয়ার অফ প্যান্টস। এখানে ধরেন আমি এরকম দিলাম, ধরেন এখানে আছে বিভার ব্রট, BROUGHT, ব্রট ফর মি, আমার জন্য নিয়ে আসা হয়েছিল। তো খেয়াল করেন আমি বলেছিলাম এই পেয়ার অফ থাকলে এরপরে ভার্ব সিঙ্গুলার হবে, এখানে সিঙ্গুলার বসবে। সেক্ষেত্রে একটু দেখেন কি আসতেছে, এটা ওয়াজ বা ইজ, যে কোনো একটা বলতে পারেন। যেহেতু এটা প্যাসিভ ভয়েসে যাচ্ছে, এটা পাস্ট টেন্সে গেলে ওয়াজ, প্রেজেন্ট ফর্মে থাকলে ইজ। আর হতে পারে ধরেন আমি যদি এরকম বলি, ইয়োর প্যান্টস, আপনার প্যান্টগুলা বা তোমার প্যান্টগুলা। ধরেন এখানে আছে বি ভার্ব, ধরেন এখানে আছে ভেরি গুড বা ভেরি বিউটিফুল বা ভেরি, যেটাই বলেন। যেহেতু এগুলা সরাসরি বসছে সেহেতু আমি বলেছিলাম এগুলো প্লুরাল হবে এবং সেই হিসাবে এটা ওয়ার বা ধরেন আর, যেটা দেন, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আর, পাস্ট ফর্মে ওয়ার, এভাবে বসবে। বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হচ্ছে কেন এরকম বসে। দেখেন, যখন আমি প্যান্টসগুলো বলতেছি নর্মালি কোনো পেয়ার অফ না দিয়ে, তখন কিন্তু এই প্যান্টসগুলা আলাদা আলাদা করে বোঝাচ্ছে। ধরেন আমার একটা জিন্স প্যান্ট, আমার একটা এই প্যান্টগুলো সব একসাথে মিলে আলাদা আলাদা করে বুঝিয়ে প্যান্টস হয়েছে। তাহলে তারা আলাদা আলাদা হলে তারা প্লুরাল নাম্বার। বুঝতে পেরেছেন? আর যখন পেয়ার অফ হবে তখন তারা একসাথে কাজ করবে। যেমন ধরেন আপনি যদি বলেন আপনার একটা জিন্স প্যান্টের পেয়ার, সেক্ষেত্রে আপনার দুটা পা থাকতে হবে ওই জিন্স প্যান্টে, দুটা পা মিলেই তো একটা জিন্স প্যান্ট হবে, তাই না? দুটাকে যদিও আলাদা আলাদা করে প্যান্ট বলা যায়, কিন্তু যখন তারা পেয়ার অর্থে ব্যবহৃত তখন তারা একসাথে একটাই বোঝায়। বুঝতে পেরেছেন? আপনি একজোড়া যেমন বলেন সেটা তো দুইটা মিলে একটা বোঝায় না, এই টাইপের। এই জন্য তারা তখন সিঙ্গুলার আকারে কাজ করে। আশা করি আপনারা এভাবে বুঝলেও বুঝতে পারবেন। ঠিক আছে, এবার আসেন রুল নাম্বার 4 তো গেল, আমি এখানে জায়গা আছে এখানে একটু দেখাই। রুল নাম্বার 5, রুল 5-এ আসেন, তা হচ্ছে এ নাম্বার অফ অথবা দি নাম্বার অফ, এইগুলা যদি কখনো থাকে তাহলে দেখেন কি বসবে। মনে রাখবেন, এ নাম্বার অফ থাকলে আসবে হচ্ছে প্লুরাল ভার্ব। বুঝতে পেরেছেন? আর দি নাম্বার অফ থাকলে আসবে হচ্ছে সিঙ্গুলার ভার্ব। যেমন দেখেন, আমি যদি এভাবে বলি, আপনাদের খেয়াল করেন, আ নাম্বার অফ স্টুডেন্টস, মানে ছাত্রছাত্রীদের অনেকেই, নাম্বার অফ স্টুডেন্টস, ধরেন এখানে আছে বি ভার্ব প্রেজেন্ট টুডে, তারা আজকে উপস্থিত। এই জায়গাটায় আমি বলেছি যে এটা প্লুরাল নাম্বার, তো সেক্ষেত্রে টুডে যেহেতু আছে এটা প্রেজেন্ট ফর্ম, এটা আর। সেম সেন্টেন্সটা যদি এভাবে হতো, দি নাম্বার অফ স্টুডেন্টস, এখানে ধরুন বি ভার্ব প্রেজেন্ট টুডে, তাহলে এই জায়গাটা হতো ইজ। বুঝতে পেরেছেন? যদি এভাবে মনে নাও থাকে তাহলে কীভাবে মনে রাখবেন দেখেন, কখনো যদি মনে করেন যে দি দিয়ে তো নির্দিষ্ট করে বোঝায়, তাহলে নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে দি এর পরে যদি নাম্বার নির্দিষ্ট বোঝায় তাহলে তো একটা সুনির্দিষ্ট অংশ বোঝায়। এই জন্য এটার পরে সিঙ্গুলার, সুনির্দিষ্ট হলে তো সিঙ্গুলারই হয়, তাই না? আর যদি সুনির্দিষ্ট না হয়, এইটা না ওইটা, এই নাম্বার অফ স্টুডেন্টস, কোন স্টুডেন্টস, এই রুমের স্টুডেন্টস হতে পারে, অন্য রুমের স্টুডেন্টস হতে পারে।
বুঝতে পেরেছেন? এই জন্য এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না বলে এটাকে আপনারা প্লুরাল ধরবেন, এভাবে আপনি মনে রাখতে পারেন। ওকে, গেল এটা। এবার আসেন, আপনি যদি এখন যে রুলটায় যাব, এই রুলটা খুবই জরুরি, রুল নাম্বার 6। এই রুলটা একটু খেয়াল করেন, আমাকে একটু সময় দেন। আমি এখনও পুরোপুরি সুস্থ হয়নি, 8-9টা দিন ধরে অসুস্থ রয়েছি, তারপরেও আলহামদুলিল্লাহ অফিস থেকে শুরু করে সব কিছুই করতে হয়, এটাই জীবন আমাদের। তো এবার দেখেন রুল 6, কামলা কাটতে হয় তো, সরকারি কামলা, যা হোক। তো রুল 6-এ দেখেন কি আসতেছে, যদি আপনারা 1/3, বুঝতে পেরেছেন, বা ধরেন 2/3, বা ধরেন 2/4, বুঝতে পেরেছেন, এই যে বিষয়গুলো, এইগুলো যদি কখনো থাকে তাহলে কিভাবে হবে? দেখুন, আমি কিন্তু এখানে সরাসরি সিঙ্গুলার বা প্লুরাল কিছুই লিখি নাই, কারণ আছে, একটু দেখেন। আপনি যদি এদিকে একটু তাকাবেন, এইটা কিন্তু মানে 100% পরীক্ষায় আসে, 100% আসে। এইটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল আসলে যেটা প্রায় আসে, আপনি যে কোনো পরীক্ষা দিতে যান দেখবেন এইটা প্রায় দিয়ে দিয়েছে। বিশেষ করে এটা সবচেয়ে বেশি আসে নিবন্ধন, প্রাইমারি এবং বিসিএস। হ্যাঁ, ব্যাংকেও দেয়, বাট খুব কম দেয়, ব্যাংকে আসলে অনেক টাফ জিনিসগুলোই আসে। তো খেয়াল করেন এবার, এখন আপনি কি করবেন, ধরেন আমি এভাবে যদি লিখি 1/3 অফ দ্য, এটা অফ, বুঝছেন, একটু টান দিতে যে এর মতো মনে হচ্ছে, অফ দ্য ওয়ার্ক, ধরেন বিভার ডান হয়ে গেছে ধরেন। আবার আপনি যদি এরকম বলেন 1/3 অফ দ্য ওয়ার্কস, আবার ধরেন বিভার ডান, আবার ধরেন আপনি এরকম দিলেন, সরি, 2/3 অফ দ্য ওয়ার্ক, ধরেন এখানে আছে বিভাগ ডান, অথবা ধরেন আছে 2/4, বা ধরেন আপনি 2/3, যেটাই বলেন একই জিনিস, 2/3, তারপরে এইটুকু অফ দ্য, এই জায়গাটা দেখেন এখানে ওয়ার্ক না হয়ে হচ্ছে ওয়ার্কস, তারপরে ধরেন আছে এখানে বিভাগ, তারপরে ডান, মানে কাজটার 1/3 হয়ে গেছে, কাজগুলার 1/3 হয়ে গেছে, কাজটার 2/3 হয়ে গেছে, কাজগুলার 2/4 বা 2/3 হয়ে গেছে। এই ধরনের বিষয়গুলোতে মনে রাখবেন, এইটা কোনো বিষয় না, এখানে এস আছে কি নাই, এখানে এস আছে কি নাই, এই যে এইগুলা, বুঝতে পেরেছেন, এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এটা, খেয়াল করেছেন, এইগুলাই হচ্ছে ফ্যাক্ট। অর্থাৎ আপনারা এইখানটায় খেয়াল করবেন, যদি দেখেন এইটা তো সাবজেক্ট, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে দেখেন এটা কি দাঁড়াচ্ছে, ইজ, এটা আর, এটা ইজ, এটা আর, বুঝতে পেরেছেন? আবারও বলি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে এই রুলটা, গেল এটা। এবার আসেন রুল নাম্বার 7, এই জায়গাটা একটু খেয়াল করেন, এটা একটু ব্যতিক্রমী রুল, বুঝতে পেরেছেন? আমি একটু আপনাদের দেখাবো, আপনারা একটু আমাকে বলবেন যে কী দেখে কী বুঝলেন। এটা একটু জাস্ট কোনো ওইভাবে কোনো মানে স্পেশাল কোনো রুল না, কিন্তু এগুলো আসে পরীক্ষাতে। স্পেশাল রুল বলতে এটা দিয়ে এটা বুঝবেন এরকম না, আপনাকে মানে মাথা কাটিয়ে বুঝতে হবে। একটু দেখেন রুল 7, এটা ধরেন এক্সেপশনাল আমি দিয়ে দিলাম, ব্যতিক্রম, সরি, এক্সেপশনাল ধরেন আমি যদি এরকম বলি 50 মাইলস, বা ধরেন 100 মাইলস, যেটাই বলেন, ধরেন এখানে হচ্ছে বিভাগ আ লং ওয়ে, তারপরে ধরেন আছে দি কালার অফ হার আইস, ধরেন এখানে আছে বিভাগ ব্লু, আরও অনেক কিছু লেখা যাবে, তবে আমি এই দুটো দিয়ে শেষ করব এই রুলটা। খেয়াল করেন, মনে রাখবেন, আমি যদি বলি যে 50 মাইল বা ধরেন 100 মাইল, আমি যেটাই বলি না কেন, আমি কিন্তু ওই দূরত্বকেই প্রকাশ করতেছি। তাহলে যখন আমার জিনিসটা, একটা জিনিসকে আমি প্রকাশ করতেছি, তাহলে সেটা সিঙ্গুলার আকারে কি যাবে, বুঝতে পেরেছেন? অর্থাৎ সেটা সিঙ্গুলারই হবে। এখানে কিন্তু এমন না 50 মাইল এক জিনিস, 100 মাইল বলছি আমি, সেটা অনেক জিনিস হয়ে গেছে তা না, এটা নির্দিষ্ট একটা একককে বোঝাচ্ছে। যদি এরকম কখনো একক বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার হবে, একটা একক তো একটা সিঙ্গুলার, এই জন্য এটা ইজ। যদি কোনো কারণে এমন 50 মাইলস আর ধরেন 100 কেজিস, ধরেন যদি এরকম হতো, এটার সাথে ধরেন এটা যোগ দিয়ে দিতাম, তাহলে এখানে আর হতো, বুঝতে পেরেছেন? দুইটা জিনিস আলাদা, দুইটা ইউনিক মানে ইউনিটি চলে আসছে, তখন জিনিসগুলো আবার আলাদা হতো।
এবার দেখেন দ্য কালার অফ আর আইস, তার চোখগুলার রং ব্লু, নীল। অনেকে ভাববেন কি চোখ তো দুটা, তাহলে তো প্লুরাল নাম্বার হলো সাবজেক্ট, এটা প্লুরাল হয়ে গেল, তাই না? এবং সেক্ষেত্রে তখন এখানে আর হবে। আপনারা যে ভুলগুলো করেন তা হচ্ছে এটা আসলে সাবজেক্টই না, খেয়াল করেন। দি কালার, সরি, কালারটা আসলে কি? ব্লু। এইটার সাথে এটা সম্পর্ক না, তাহলে সাবজেক্ট কি হয়? এটা হয় না। তাহলে এটা যদি সাবজেক্ট হয় তাহলে একটা মানুষের দুটো চোখের রং তো একরকমই হয় 99%। তাহলে একটু খেয়াল করেন, তাহলে এটা কী হয়? ইস, যদি সেটা নাও বোঝেন একটু খেয়াল করেন। যদি কোনো কারণে দি কালার অফ আর আইস না দিয়ে আমি যদি এরকম লিখতাম হার আইস, তার চোখগুলা, ধরেন তার চোখগুলা, এরপরে ব্লু না দিয়ে দিতাম বিউটিফুল, একটু দেখেন তার চোখগুলা সুন্দর, তাহলে কিন্তু আর ইজ হতো না, হতো আর, কারণ তখন কিন্তু এই চোখটাই বিউটিফুল। কিন্তু এখানে যেহেতু কালারটা বিষয় রঙের সাথে, রঙটা একটা রঙ, কালারটাই আবার একটা বোঝাচ্ছে, এই জন্য এটা সিঙ্গুলার। বুঝতে পেরেছেন? এইভাবে ধরে ধরে আপনারা বোঝার চেষ্টা করবেন। জ্ঞান। এবার আসেন রুল 8। রুল 8 আসেন, দেখুন রুল 8 কী আছে। রুল 8 দেখেন কি বলেছে। কিছু কিছু শব্দ দেখতে প্লুরাল মনে হলেও সেগুলা আসলে সিঙ্গুলার। যেমন দেখেন, আপনি যদি বলেন ফিজিক্স, তারপর ধরেন ম্যাথমেটিক্স, খেয়াল করছেন? ম্যাথমেটিক্স। তারপরে ধরেন স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স। এইরকম আরও অনেক শব্দ আছে যা দেখতে প্লুরাল কিন্তু এরা আসলে সিঙ্গুলারে কাজ করে। যেমন আমি যদি এরকম বলি, ধরেন এরকম যদি বলি, এটা দিলাম আমি, ধরেন ফিজিক্স, ধরেন এখানে দিলাম বিভাগ, ভেরি হার্ড, অনেক কঠিন ধরেন, তাহলে কিন্তু এটা একটা সাবজেক্ট বোঝানো হচ্ছে, একটাই বিষয়, এটা বিষয়টা এরকম, যার কারণে এটা এস আছে বলে যে দুইটা বিষয় হয়ে গেছে তা নয়, আপনারা অলরেডি বুঝেছেন, এই জন্য এটা ইজ। বুঝতে পেরেছেন? মনে থাকবে আপনাদের? আচ্ছা, এখন যেহেতু এসের কথা আসলো, একটা জিনিস আপনাদেরকে এই সাবজেক্ট বা এগ্রিমেন্টের বাইরে একটা জিনিস দেখিয়ে রাখি, যেটা আপনারা অনেকেই ভুল করেন, যেটা আজকে দেখানোর পরে আর কোনোদিন ভুল করবেন না। যেমন আমরা যদি এরকম বলি, ধরেন বাগেরহাট, আমি যে স্কুলে পড়াশোনা করেছি, বাগেরহাট গভট মানে গভর্নমেন্ট হাই স্কুল, ধরেন এই তো আছে, এখানটায় জাস্ট আমি একটা বয়েজ লাগাই দিলাম, মানে বাগেরহাট সরকারি বালক বিদ্যালয়, সেক্ষেত্রে বয়েজ। এখন যে ভুলগুলো আমরা করি দেখেন, আমি তো বয়েজ দিয়েছি, এটা ভুল। প্রথম বিষয় হচ্ছে আমি যদি এখানে এইটা দিই তাহলে হয়ে যায় বাগেরহাট সরকারি বালকের বিদ্যালয়, মানে একটা বালক তার বিদ্যালয়, এটা তো কোনোদিনও সম্ভব না। আবার আমি যদি এইটা দিই, যেটা প্রথমে দিয়েছিলাম বাগেরহাট সরকারি, এটা আসলে শুনতে ঠিকঠাক শোনাচ্ছে, দেখতেও ঠিকঠাক শোনাচ্ছে, কিন্তু এটা আসলে ঠিক না। এটা হচ্ছে নাম্বার, BOYS, নাম্বারের প্লুরাল ফর্ম, বয় থেকে বয়েজ প্লুরাল ফর্ম, কিন্তু আমার লাগবে হচ্ছে বালকদের বিশ্ববিদ্যালয়। আমি যদি বলি বালকেরা, সেটা হচ্ছে এটা, কিন্তু আমার লাগবে হচ্ছে বালকদের বিশ্ববিদ্যালয়। তাহলে বালকদের যদি হয়, এই যে র, এই যে দের, র বিভক্তি, তাহলে দেখেন কি আসে, এইটা। বুঝতে পেরেছেন? এইটা না কিন্তু, এখানে না কিন্তু, এখানে। মনে রাখবেন, কোনো সিঙ্গুলার ফর্মের পরে যদি আপনি অ্যাপোস্ট্রফি দেন তাহলে হচ্ছে এখানে, কিন্তু যদি প্লুরাল ফর্মের পরে এবং তারপরে যদি এস থাকে, এবং এখানে বয়েজ আছে, গার্লস আছে, তারপরে যদি অ্যাপোস্ট্রফি দিতে হয় তাহলে সেটা শেষে যেয়ে দিতে হবে। মনে থাকবে? যেমন আমরা বলি না, তোমার বাবার নাম কি? ফাদার্স নেম। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? কিন্তু আমি যদি এরকম বলি, অনেককে দেখতে পাচ্ছি, তাদের যদি বলি তোমাদের বাবাদের নাম কি, তখন কিন্তু জিনিসটা এরকম। বুঝতে পেরেছেন? এরকম খেয়াল করছেন? এগুলা মাথায় রাখবেন। আরও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাদের এই জিনিসগুলো, এই ট্রিকগুলো আপনাদের কাজে লাগবে। যেমন ধরেন আপনি দেখবেন কিছু শব্দ আছে, যেমন ধরেন প্র্যাকটিস, একটা, আবার ধরেন আছে প্র্যাকটিস, আবার আছে অ্যাডভাইস, আবার আছে অ্যাডভাইস। মনে রাখবেন, কোনো শব্দের শেষে যদি সি থাকে সেটা হচ্ছে নাউন, কোনো শব্দের শেষে এসি থাকলে সেটা হচ্ছে ভার্ব, কোনো শব্দে সি নাউন, এসি ভার্ব। মনে থাকবে? এইটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম বইতেই ভুল আছে। তার মানে আমরা লিখি, এইটার উদাহরণ হবে এরকম, প্র্যাকটিস ইজ গুড ফর আ পারসন, এরকম হতে পারে। আবার এইটা যদি হয় তাহলে এরকম হবে, উই আর প্র্যাকটিসিং ওয়েল, ধরেন আমরা ভালো করে প্র্যাকটিস করতেছি। আবার এইটা অ্যাডভাইস, যেমন আই গেভ হিম অ্যান অ্যাডভাইস, আমি তাকে একটা উপদেশ দিয়েছিলাম। আর অ্যাডভাইস, যেমন আই অ্যাম অ্যাডভাইজিং হার, আমি তাকে উপদেশ দিচ্ছি। এবার বুঝতে পেরেছেন? কিন্তু আমরা ভুল কোথায়? বইগুলোতে এইটার জায়গায়
এই সিইর সাথে আইএনজি দিয়ে দেয়, অর্থাৎ PRACTICING দিয়ে দেয়, যেটা সম্পূর্ণ ভুল। আফসোস যে এখনকার বইগুলো ভালো করে দেখে না, গ্রামার বোঝে না। যদি আমার কথা ভুল হয় নেট খুঁজে দেখেন। গেল এটা, এই গেল। আবার কিছু কিছু শব্দে একটু খেয়াল করে দেখবেন, কিছু কিছু শব্দগুলো জেনে রাখেন, আমি আর কবে বুঝাবো আমার তো কোনো ঠিক নাই। যেমন ধরেন আমি যদি বলি এরকম বিগিন, তারপর ধরেন আছে কাট, তারপর ধরেন সেট, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলার শেষে যে অ্যালফাবেটগুলো আছে একটু খেয়াল করেন। যেমন এইখানে শেষ 3টে অ্যালফাবেট, যেমন এই GI আর N, এখানে দেখেন এটা শব্দটাই 3টে অ্যালফাবেট নিয়ে CUT CSET। যদি কখনো দেখেন যে শেষে কনসোন্যান্ট, তার আগে কনসোন্যান্ট, মাঝখানে ভাওয়েল, এই যে দেখেন মাঝখানে ভাওয়েল আর শেষে কনসোন্যান্ট, মাঝখানে ভাওয়েল আর শেষে কনসোন্যান্ট, এরকম যদি কখনো থাকে তাহলে সেগুলোকে যদি আইএনজি করা হয় তাহলে এই শেষের কনসোন্যান্টটা দুইবার হয়, অর্থাৎ GINNING। তারপর ধরেন কাটিং CUTTING, তারপর ধরেন সেটিং SETTING, সেটিং। বুঝতে পেরেছেন? এইভাবেই জিনিসগুলো কমপ্লিট করা হয়। ঠিক আছে, আশা করি আপনাদের ভুল যাবেন। এর ব্যতিক্রমও আছে, তবে সেটা ল্যাঙ্গুয়েজের বিষয়, আরও ডিপে যেতে হবে, তখন আপনারা ব্যতিক্রম দেখুন। যেমন আমি যদি এরকম বলি ভিজিট, VISIT ভিজিট, এখন হিসাবে তো দেখেন ভিজিটিং হওয়ার কথা SITTING, কিন্তু তা হচ্ছে না, কারণ হচ্ছে এর আগে আরেকটা ভাওয়েল আছে। এরকম কিছু বিষয় আছে, এগুলো ল্যাঙ্গুয়েজে গেলে আরও ভালো বুঝতে পারবেন। তো যা হোক, এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবার আসেন, আশা করি আপনার এই ছোট্ট এক্সট্রা জায়গা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এবার যে বিষয়টা তা হচ্ছে মেজরিটি, অর্থাৎ রুল নাম্বার 9। রুল 9-এ দেখেন কি বলছে, মেজরিটি, অর্থাৎ যখন মেজরিটি শব্দটা থাকবে, খেয়াল করেন, আমি একটু এটা বইটা দেখতেছি কারণ আসলে রুলগুলো এদিক ওদিক হলে সমস্যা। বলছে মেজরিটি যদি নিজে নিজে বসে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়, আর মেজরিটির পরে যদি অফ বসে তাহলে ভার্ব প্লুরাল হয়। যেমন দেখেন, আমি যদি এরকম বলি মেজরিটি, অর্থাৎ বেশিরভাগই, মেজরিটি এখানে ধরেন আছে বিলিভ, বিলিভ দিস, বেশিরভাগই এটা বিশ্বাস করে, তাহলে সেক্ষেত্রে বিলিভস, BELIEVES। বলছি মেজরিটি শুধু বসলে সেটা সিঙ্গুলার। আর যদি বলে এরকম দেখেন মেজরিটি অফ দেম, বুঝতে পেরেছেন, তাদের বেশিরভাগই, মেজরিটি অফ দেম, অথবা মেজরিটি এই দেমের বদলে অফ দি পিপল, অর্থাৎ মেজরিটি অফ দি যদি থাকে বা ধরেন মেজরিটি অফ দেম যদি থাকে, যেটাই হোক, সেক্ষেত্রে এখানে ধরেন আমি যদি বিলিভ দিতাম, বিলিভ, তারপর ধরেন দিস, তাহলে আসবে হচ্ছে যেটা ছিল সেটাই, অর্থাৎ BELIEVE, মানে ভার্ব প্লুরাল হবে। এটা হবে সিঙ্গুলার আর এটা হবে প্লুরাল। বুঝতে পেরেছেন? এইটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, এবার আসেন, আরও কিছু রুল আছে। এবার আসেন রুল নাম্বার 10। আমাকে একটু মুছার সময় দেন, এগুলো আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো রুল 10 দেখেন কি বলেছে। রুল 10-এ বলেছে যে যদি কখনো দেখেন দি রেস্ট অফ আছে, তাহলে দি রেস্ট অফের পরে আনকাউন্টেবল নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, আর দি রেস্ট অফের পরে কাউন্টেবল নাউন থাকলে ভার্ব প্লুরাল হবে। আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। অর্থাৎ রুলটা হচ্ছে দি রেস্ট অফ নিয়ে, দি রেস্ট অফ। তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, রেস্ট অফের পরে যদি কাউন্টেবল থাকে তাহলে ভার্ব হবে প্লুরাল, আর রেস্ট অফের পরে যদি আনকাউন্টেবল থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আমি তো আনকাউন্টেবলটাই যাই। আনকাউন্টেবল হচ্ছে যেটা আপনি গুণে শেষ করতে পারবেন না। ধরেন আমি যদি এরকম বলি দ্য রেস্ট অফ দ্য মানি, মানে টাকার অবশিষ্ট অংশ। আপনারা সবাই জানেন যে টাকা কিন্তু গুণে শেষ করা যায় না, সো এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং তাই যখন হচ্ছে দ্য রেস্ট অফ দ্য মানি, ধরেন এখানে ধরেন দিবে আছে গিভেন টু মি, আমাকে দেওয়া হয়েছে ধরেন, তো সেক্ষেত্রে বলেছিলাম যে আনকাউন্টেবল যদি থাকে তাহলে হবে ভার্ব সিঙ্গুলার, তাহলে এটা হচ্ছে ইজ বা ওয়াজ, যেটাই দেন আপনি, এটা আপনার ইচ্ছা, পাস্ট টেন্সে নিলে হবে। আর বলেছিলাম যদি কাউন্টেবল হয়, অর্থাৎ যদি আপনার গুণা যায়, তাহলে হবে ভার্ব প্লুরাল। যেমন ধরেন দি রেস্ট অফ দ্য পিপল, জনগণের শেষ অংশটা, অর্থাৎ জনগণের আপনার বাকি অংশটা। সেক্ষেত্রে যদি ধরেন এখানে আছে বি ভার্ব অ্যাওয়ার অফ দিস, এ বিষয়ে তারা সচেতন ছিল। এখন লোকজন তো আপনি গুণে শেষ করতে পারবেন, এটা তো অগণিত নয়, এই জন্য এটা পিপল, এই জন্য এটা যেহেতু কাউন্টেবল নাউন, এই জন্য ভার্ব হবে প্লুরাল ফর্ম, অর্থাৎ এখানে হবে আর বা ওয়ার। বুঝতে পেরেছেন? এইভাবেই যাবে দি রেস্ট অফের পরে। আমি আসলে অনেক লিখতে পারতাম, এটা পরে এটা হয়, এটা পরে এটা হয়, বাট সেটা আসলে হচ্ছে না। গেল এটা। এবার আসেন রুল 10 গেল। এবার আসেন রুল
11, রুল 11টা একটু দেখেন এখানে কি বলেছে। এখানে বলেছেন দেখেন এই শব্দগুলো থাকলে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। আমি শব্দগুলো একটু বলে দিচ্ছি বা আমি লিখেও দিচ্ছি। যেমন ধরেন আমি যদি বলি আপনাকে ফ্লক অফ বার্ডস বা শিপ, অর্থাৎ এরকম দেখেন ফ্লক অফ বার্ডস অর শিপ, কমা আবার ধরেন আমি যদি বলি হার্ড অফ ক্যাটেল, অর্থাৎ গরুর পাল, হার্ড অফ ক্যাটেল, CATTLE, আসলে জায়গা নাই এখানে, আসলে এইটা হার্ড অফ ক্যাটেল। আবার ধরেন কমা দিয়ে আরেকটা আছে, ধরেন আমি যদি এরকম বলি ব্রাঞ্চেস অফ ফ্লাওয়ার্স, ব্রাঞ্চেস অফ ফ্লাওয়ার্স মানে ফুলের শাখাগুলা। এইগুলা যদি কখনো থাকে, এখানে বলেছে অলরেডি যে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে। যদি এরকম বলি দি হার্ড অফ ক্যাটেল, গরুদের পাল বা ধরেন মেষ পাল, যেটাই বলেন আপনি, এখানে আছে বি ভার্ব ব্রট হেয়ার, মানে এখানে নিয়ে আসা হয়েছিল ব্রট হেয়ার, তাহলে সেক্ষেত্রে পাস্ট টেন্সে নিলে ওয়াজ আর প্রেজেন্ট ফর্মে নিলে ইজ, বা নিয়ে আসা হয়েছে, এভাবে বুঝতে পেরেছেন ভার্ব সিঙ্গুলার। আর দুটো রুল আছে, আমাকে একটু সময় দেন, অর্থাৎ রুল 11 এবং রুল 12, তাহলে আমাদের রুলগুলো শেষ হয়। বিশাল এক অধ্যায় তো দেখেন এবার রুল 11তে আসি। আমি কত পর্যন্ত গিয়েছিলাম আমার তো খেয়াল নাই, আমার তো মনেও নাই, সম্ভবত 10 পর্যন্ত গিয়েছিলাম অথবা 11 পর্যন্ত, আমার তো খেয়ালও নাই, আমি তো ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, রুল আপনারা একটু বসিয়ে নিন, আমি তো মুছে ফেললাম, আমার খেয়ালও তো নাই, সম্ভবত 12-11 পর্যন্ত হয়তো বা গিয়েছিলাম। ধরেন রুল 12, যদি একটু এদিক সেদিক হয় মাফ করে দেবেন, আসলে আমার খেয়াল নাই, দেখুন ভুলে গেছি। তো যাই হোক, রুল 12 দেখেন এখানে কি বলেছে। সেটা হচ্ছে কিছু কিছু কোম্পানি বা ধরেন কোম্পানি, তারপর ধরেন আপনার অর্গানাইজেশন বা নেম অফ দ্য বুকস, বুঝতে পেরেছেন, বা ফিল্ম, নেম অফ দ্য ফিল্ম, বা ধরেন কোনো কিছু টাইটেল অফ দ্য বুকস, বা ধরেন মার্জিনস বা ম্যাগাজিনস, সরি মার্জিনস নয় ম্যাগাজিনস, বা ধরেন আর্টিকেলস বা মিউজিক্যাল কোনো কম্পোজিশনস, এগুলো যদি থাকে তাহলে এদের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। আমি কয়েকটা নাম লিখে দিচ্ছি। ধরেন আপনার নেম অফ দ্য বুকস, ধরেন নেম অফ দ্য বুকস, তারপর ধরেন আপনার ম্যাগাজিনস, বুঝতে পেরেছেন, আবার ধরেন টাইটেল অফ দ্য বুকস, টাইটেল TITLE, টাইটেল অফ দ্য বুকস, বা ধরেন আপনার আর্টিকেলস, এইগুলা যদি থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। একটু দেখেন, যেমন দেখেন যদি আপনাদের বলি গালিভার্স ট্রাভেলস, ধরেন গালিভার্স ট্রাভেলস, গালিভারের যে ট্রাভেলস যে বইটা, এটা কিন্তু একটা বইয়ের নাম পুরোপুরি, দেখে কিন্তু মনে হতে পারে এটা প্লুরাল নাম্বারে আছে এরকম, কিন্তু না, এটা একটা বইয়ের নাম। তো সেক্ষেত্রে এখানে যদি আপনি একটা বিভার দেন, আ গুড বুক, একটা ভালো বই, আ গুড বুক, একটা ভালো বই ধরেন, তো সেক্ষেত্রে দেখেন কি দাঁড়াচ্ছে, একটা বোঝাচ্ছে ইজ, এবং এগুলো থাকলে সিঙ্গুলারই হবে। কিন্তু যদি দুইটা আলাদা আলাদা করে থাকে, ধরেন এই একটা বই আবার আরেকটা নতুন বই, তাহলে কিন্তু আবার প্লুরাল ফর্ম, কিন্তু নর্মাল থাকলে এগুলো সিঙ্গুলার। এটা গেল। এবার দেখেন শেষ যে রুলটা, অর্থাৎ রুল 13, দেখেন কি দাঁড়াচ্ছে। তা হচ্ছে কিছু শব্দ, যেমন ধরেন ডিউস, আর্নিংস, ডিউস মানে হচ্ছে বেতন, সরি আর্নিংস মানে হচ্ছে আপনার ইনকাম, তারপরে ধরেন আছে উইনিংস বা ওয়েজেস, ওয়েজেস মানে ইনকাম, এইগুলো যদি কখনো থাকে তাহলে এদের পরে ভার্ব প্লুরাল হয়, বুঝতে পেরেছেন। একটু দেখেন ডিউস বা ওয়েজেস বা ধরেন আর্নিংস, এগুলোর পরে ভার্ব প্লুরাল হয়, বুঝতে পেরেছেন। যেমন দেখেন আমি যদি এরকম বলি আপনাদেরকে, একটু খেয়াল করেন, ধরেন মাই আর্নিংস, এখানে ধরেন বিভার্ব আছে নট এনাফ ফর মি, ধরেন আমার বেতন বা আমি যে ইনকামটা করি সেটা আমার জন্য যথেষ্ট নয়, ধরেন আমার জন্য যথেষ্ট না, সেক্ষেত্রে আমি বলেছি যে এগুলো থাকলে ভার্ব প্লুরাল হয়, সেক্ষেত্রে এটা আর বসবে, আর পাস্ট টেন্সে নিলে ওয়ার বসবে। এই হচ্ছে বিষয়। তো আপনাদের সাবজেক্ট অফ এগ্রিমেন্টের ভিতরে যতগুলো রুল সবচেয়ে বেশি জরুরি, আমি চেষ্টা করেছি দুইটা ক্লাসের মাঝখানে রাইট ফ্রম ভার্বস এবং সাবজেক্ট অফ এগ্রিমেন্টটা শেষ করা। যদি কোথাও না বুঝে থাকেন আমাকে জানাবেন, আর এর পরবর্তীতে আমি কোন টপিকটা নিয়ে আসবো সেটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দিব। আপনাদের প্রথম চয়েসটা ছিল আপনাদের, এরপর থেকে আমি আমার মতো করেই নিয়ে আসবো। তো ভালো থাকবেন সবাই। আমি পরবর্তী দিন ইনশাআল্লাহ হয়তো বাংলা সমাস অধ্যায়টা নিয়ে আসবো লেকচার।
বাই ক্লাস আমার জন্য দোয়া রাখবেন। সবাই দেখবেন, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, আমি সেই সলভ ক্লাসটা 2 সপ্তাহ এই ধরনের ক্লাস নেওয়ার পরে একটা মাঝখানে একটা সলভ ক্লাস নিয়ে নেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।